নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, শনিবার জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রদত্ত বক্তব্যে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির মাতৃমায়। উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে গতকাল যে ঘটনা ঘটেছে, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায় এই ধরনের পকেট তৈরি হয়ে আছে, যেখানে জেহাদিদের দুরন্তপনা চলে এবং তারা যেভাবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের উপর যেভাবে আক্রমণ হানিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এদের সাথে জামাতের যোগাযোগ আছে, ভারত বিরোধী শক্তির যোগাযোগ আছে এবং এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন না পারে, 2 বছর অপেক্ষা করতে বলুন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির সরকার ওই এলাকায় যারা এই ধরনের উপদ্রবীয় কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। শুধু তাই নয়, যে বাড়ির তালা ভাঙাতে গিয়ে এত ঝামেলা, সেই বাড়ির উপর বুলডোজার চলবে 26 সালে। দাদা, আরেকটা প্রশ্ন হচ্ছে, মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কালকে কোচবিহারটি গ্রেপ্তারের দাবিতে একটি মিছিল এবং সার্বিকভাবে হাইকোর্টে যে তার রক্ষা কবচ না দেওয়া, এবং এই ঘটনাগুলোকে কিভাবে আপনারা দেখছেন? এগুলো পলিটিক্যাল, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পলিটিক্যালি এগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে। পুরনো একটি মামলায় মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম ছিল, তখন তিনি তৃণমূল কংগ্রেসই করতেন, তখন তো ভারতীয় জনতা পার্টি করতেন না। তো সেই সময় তো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হয়নি। এখন উচ্চ আদালতে আবেদন করবে, উনি আবেদন করে তার প্রোটেকশনের চাইবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মদতে জেহাদিদের দুরন্তপনা চলে। সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় এমনই যোগ রয়েছে। পুরনো একটি মামলাকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তিনি বিষয়টি নিয়ে নিশ্চয়ই উচ্চ আদালতে যাবেন। শনিবার জলপাইগুড়িতে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের উদ্যোগে জিহাদিদের পকেট তৈরি হয়েছে এই বঙ্গে বলে এদিন তীব্র আক্রমণ করেন সুকান্তবাবু। শনিবার জেলা বিজেপির ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। শহরের নেতাজি পাড়া থেকে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে এদিন ডিবিসি রোডের বিজেপির জেলা কার্যালয়ের সামনে এক জনসভায় যোগ দেন তিনি। এর পূর্বে দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে সংবিধান আক্রান্ত। উত্তর 24 পরগনা জেলায় শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর শাহজাহান শেখের মতো মানুষ, যারা একদিকে বাংলাদেশের জেহাদি সংগঠনের মদতদাতা, অপরদিকে এই রাজ্যের তৃণমূলের নেতা, তার নেতৃত্বে যে হামলা চালিয়েছে, তাতেই পরিষ্কার আগামীতে এই পশ্চিমবঙ্গের কী হাল হতে চলেছে। এরপর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনসভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতি বলেন, এই সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল, আবাস যোজনার টাকাও চুরি করেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 24 সাল হলো সেমিফাইনাল, আর 26 সালে হবে ফাইনাল। রাস্তার প্রোগ্রাম করতে পারে, আমাদের বিজেপির সততার প্রতীক সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার কেন পারবে না করতে? তৃণমূল থেকে যা, আরে চোরটা তৃণমূল থেকে যা, সুকান্ত তার ক্ষমতা দেখে যা। আজকে আমাদের বহু কার্যক্রম আছে, সুকান্ত দাসকে ব্যাক করবেন। এরপরে যারা পদাধিকারী যে নোটিশ আপনারা পেয়েছেন, মিটিং শেষ হওয়ার পর থানার পিছনে
এটার কৈলাস ভবনে উপস্থিত হবে সুকান্তদা দীপকদা এবং সম্মানীয় জয়ন্তদা আমরা থাকবো বৈঠক হবে। বহু আগে সেই সময় সুপার আর স্পেশাল এগুলো তো চলে আপনাদের সুপার আর স্পেশাল যখন আসতো রাস্তা কি অবস্থা ছিল, ঢাকা কুকুর আস্তে আস্তে গোবর ফেটে যাওয়ার অবস্থা। আজকে এশিয়ান হাইওয়ে 2 হয়েছে, কি হয়েছে কিনা হয়েছে কিনা নরেন্দ্র মোদী আসার আগে ছিল, নরেন্দ্র মোদী আসার আগে ছিল, নরেন্দ্র মোদী আসার আগে এশিয়ান হাইওয়ে 2 ছিল না। এত সুন্দর রাস্তা একসময় বিহারের লালু প্রসাদ যাদব বলেছিল যে আমাকে ক্ষমতায় আনুন, বিহারের রাস্তা তো ওমপুরীর গানের মতো আমি হেমামালিনীর গানের মতো করে দেবো। লালু প্রসাদ যাদব বলেছিল, আমরা বলিনি, কিন্তু আজকে অস্বীকার করতে লাভ নেই যে সত্যি জলপাইগুড়ির আসার রাস্তা হেমামালিনীর গানের মতো হয়ে গেছে। নরেন্দ্র মোদীর গানের নরেন্দ্র মোদীর জন্য এটা সম্ভব। আজকে বাংলার 6 কোটি 1 লক্ষের বেশি মানুষকে নরেন্দ্র মোদী আগামী 5 বছরের জন্য রেশনের ব্যবস্থা করেছে, নরেন্দ্র মোদী করেছে। আর দিদিমণি কি করছে? শুধু মেলা খেলা। দিদিমণিকে দেখলাম না 5 বছরে 10 বছরে কোন একটি শিল্প কলকারখানা ফিতে কাটতে। দিদিমণি শুধু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মেলার ফিতে কাটছে, কিন্তু কোন কলকারখানার ফিতে নেই। আর চুরি একের পর এক চোর, চোর ধরতে গেছে তাই ইডির উপরে হামলা হয়েছে। কি চুরি করেনি এরা? গ্রামের মানুষের আবাস যোজনা চুরি করেছে, করেছে। জামার গ্রামের মানুষের পায়খানা চুরি করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করেছে, করেছে কিনা? জ্যোতিপ্রিয় দাদা তো রেকর্ড করে দিয়েছে, লোকের বউ চুরি করেছে। জ্যোতিপ্রিয় দা ফোন করেছে আমি দার্জিলিং যাবো, জ্যোতিপ্রিয় দা বউকে নিয়ে, নিজের বাড়ির কাউন্সিলরের বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে এসছে। এটাকে বউ চুরি বলে কিনা? বলে কিনা বউ চুরি? আজকে ভাবুন তৃণমূল কংগ্রেস দলটা নির্লজ্জের কোন জায়গায় পৌঁছে গেছে। আবার মদনটা সবার উপরে। মদন বলে গার্লফ্রেন্ড থাকলে তো ভালো, 2-3টে গার্লফ্রেন্ড তো আমারও আছে। তাই তৃণমূল নেতাদের বাড়ির বৌদি মাসিমা যারা আছেন তাদেরকে বলি, ভোটটাকে আর যে করে পার্টি করতে দিন, তৃণমূল করতে দেবেন না, তাহলে কিন্তু গার্লফ্রেন্ড করবে। আর যে পার্টি করে করুন, নিজের সংসারটা ভাঙবেন না। এই চোর তৃণমূল কংগ্রেসকে যখন নরেন্দ্র মোদীর পুলিশ যখন গ্রেপ্তার করার চেষ্টা করছে, তখন তাদের উপরে হামলা হচ্ছে। কালকে বন্ডাতে হামলা হয়েছে। আর তারা যদি ভেবে থাকে নরেন্দ্র মোদীর পুলিশের দমে যাবে, দমবে না। আমি বলছি সব চোরকে জেলে ঢোকাতে হবে। আমরা ঢোকাবো, আমাদের সরকার ঢোকাবে, ইডি ঢোকাবে, সিবিআই ঢোকাবে। গতকাল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা, সেখানে দিদিমণির জান, তার ভাই শাহজাহান। দিদিমণির জান, তার নাম শাহজাহান। সেই শাহজাহান শেখের বাড়িতে ইডি গেছিল। ইডিকে, এটি কেন্দ্রীয় সংস্থা, তাদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে আমরা দেখছি আর ভাবছি যে আগামী দিনে, আমি কালকে রাত্রিবেলা একটা দুঃস্বপ্ন দেখলাম। হোটেলে শুয়েছিলাম কুচবিহারে, যেহেতু জলপাইগুড়ি আমার পরিচিত জায়গা, জলপাইগুড়ির সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, আপনারা সবাই জানেন। আমি দেখছিলাম জলপাইগুড়ি বিভিন্ন জায়গা, বেগুনটারি থেকে শুরু করে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে ওই শাহজাহান শেখের মতো কিছু লোক হাতে তরোয়াল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, দোকান ভাঙছে, আগুন লাগাচ্ছে, স্কুল পুড়িয়ে দিচ্ছে। ভাবছি যখন জনতা চিৎকার করছে পুলিশ পুলিশ, মুখ্যমন্ত্রী বাঁচান, পুলিশ, কেউ আসছে না, কেউ বাঁচাতে আসছে না। স্বপ্ন দেখেছি তাই। আপনারা মনে রাখবেন, এই স্বপ্ন হয়তো সত্যি হয়ে যেতে পারে। কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে ভারত বিরোধী শক্তিকে, জেহাদিদেরকে বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের জামাতের লোক হয়ে কাজ করে, যেভাবে তাদের আস্তানা দিয়েছে, আস্কারা দিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত আমাদের বিজেপিকে রুখে দিতে হবে, আমাদেরকে আটকাতে হবে। আইনি অজ্ঞতা প্রকাশ্যে আনার জন্য বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানালেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভাইস চেয়ারম্যানের কটাক্ষ, আমি যদি ভাইস চেয়ারম্যান না থাকতে পারি তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে পারেন না। শনিবার সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান। এদিন জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বক্তব্য রাখতে গিয়ে
রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার প্রকাশ্যে তৃণমূল দলের জেলার বিভিন্ন নেতার নাম উল্লেখ করেন যারা দুর্নীতিতে জড়িয়েছে বলে অভিযোগ। ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি প্রসঙ্গে বলেন, তিনি দুজনকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, যার অর্থ পরোক্ষভাবে খুন করা। এরপরও তিনি কি করে ভাইস চেয়ারম্যান পদে বসে থাকেন বলে প্রশ্ন তোলেন সুকান্তবাবু। তার উত্তরে সৈকতবাবু বলেন, সুকান্তবাবুকে ধন্যবাদ জানাই উনার আইনি বিষয়ে অজ্ঞতা প্রকাশ্যে জানিয়ে দেবার জন্য। উনি যে আইনের কথা তুলে এই অভিযোগ করলেন, সেই ধরনের অভিযোগ তো দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। ওই পদে তাদের থাকার অধিকার থাকে না। শুধু এরাই কেন, অধীর চৌধুরী, পি চিদাম্বরম, এদের কারোরই পদে থাকার কথা নয়। আজকে ভাবতে অবাক লাগে, এই যে জলপাইগুড়ি এত শিক্ষিত জায়গা, এত বড় মিউনিসিপ্যালিটি, এত পুরনো মিউনিসিপ্যালিটি, কত বছর হচ্ছে? 150 বছর, 155 বছর হতে চলছে। তার ভাইস চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে নাকি? না সারেন্ডার করেছে। সেই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি? দুজনকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে, মানে ইনডাইরেক্টলি খুন করেছে সেই ভাইস চেয়ারম্যানকে। এখন তৃণমূল কংগ্রেস অপসারণ করে। আজকে ভাবতে অবাক লাগে, গুড্ডু সিং, বাবুয়া প্রসাদ, সব এক একজন তৃণমূলের বড় বড় নেতা, দুলাল দেবনাথ, তারা কেউ প্রাইমারি চাকরি বিক্রি করেছে, কেউ কয়লা পাচার করেছে, কেউ গরু পাচার করেছে। নামগুলো চেনেন তো? সৈকত চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি, চেনেন তো? চাকরি দেখেছে? যদি তথ্য প্রমাণ থাকে, আমি বলছি আমার জেলা সভাপতি এবং সাংসদের হাতে তুলে দিন, আমি নিজে ইডি আর সিবিআই হাতে পৌঁছে দিয়ে যাবো, অ্যারেস্ট করার ব্যবস্থা করাবো। এতেও নিঃশেষ হচ্ছে না, এত না। প্রথম কথা হচ্ছে, আমি ধন্যবাদ জানাই সুকান্ত মজুমদারকে, যে তার অজ্ঞতা, তার আইন না জানা, আইন সম্বন্ধে সম্যক ধারণা না থাকার যে প্রতিফলন তিনি মানুষের সামনে করে ফেলেছেন। ভারতের আইনে বলাই আছে যে কয়েকটা NDPS অ্যাক্ট, PMLA বা 304B এছাড়া যে কোনো কেসে যদি কেউ গ্রেপ্তার হন বা কেউ বিরুদ্ধে কোনো অভিযোগ হয় প্রাথমিক স্তরে, তাহলে কেসটা এইভাবেই শোনা হবে যে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট ধরা হবে। এই আইন সম্বন্ধে সম্যক ধারণা, কারণ অভিযোগ যে কোনো সময় যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। 1, 2, আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কোনো অধিকার নেই, তার কারণ তিনি 81 দিন জেল খেটেছিলেন গুজরাটে গোদ্রার সময়। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে বিজেপির বিরোধী দলনেতা বাংলার শ্রী শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা থাকার কোনো অধিকার নেই, তার কারণ নারদার চার্জশিটে তার নাম রয়েছে। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে বিজেপির MP ব্রিজভূষণের সাংসদ থাকার অধিকার নেই, তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানি, কুস্তিগীরদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে সাংসদ বিরোধী দলনেতা থাকার অধিকার অধীর চৌধুরীর নেই, তার কারণ তার বিরুদ্ধে মার্ডার কেসে তিনি 2বার জেল খেটেছেন এবং অভিযোগে। এবং আমার যদি ভাইস চেয়ারম্যান থাকার অধিকার না থাকে, তাহলে পি চিদাম্বরম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তারও রাজনীতি করার অধিকার নেই, তার কারণ তিনি 108 দিন ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের মামলায়, অসঙ্গতি সম্পূর্ণ সম্পত্তির মামলায় তিনি 108 দিন জেল খেটেছেন। এই যে পড়াশোনা না জানার ফল, এবং এই যে CPM এর সুশান্ত ঘোষ জেল খেটেছেন। জলপাইগুড়ি শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হল শনিবার। শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের 83তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার একটি র্যালির আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। র্যালিটিতে পরিচালন সমিতির সদস্যরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকে আমাদের এই শিশুনিকেতন প্রিপারেটরি স্কুল তার 83তম প্রতিষ্ঠা বার্ষিকী
জলপাইগুড়ি শহরের প্রবীণ নাগরিকেরা সবাই জানেন 1941 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন যে বিশিষ্ট কংগ্রেস নেতা খগেন্দ্রনাথ দাশগুপ্ত, তার স্ত্রী অরুণা দাশগুপ্ত, তিনি একেবারে ব্যক্তিগত উদ্যোগে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই বিদ্যালয়ের 83তম প্রতিষ্ঠাবার্ষিকী। বহু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে যারা পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠা অর্জন করেছে, সমাজে প্রতিষ্ঠা অর্জন করেছে এবং এই বিদ্যালয়গুলিকে উজ্জ্বল করেছে। তা আমরা আজকে 83তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে অরুণা দাশগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে যারা এই বিদ্যালয়কে তুলে ধরেছে, এই বিদ্যালয়কে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। আশা করব এই বিদ্যালয় তার গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আরও এগিয়ে চলবে, আরও অনেক সার্থক ছাত্রছাত্রীকে এখান থেকে শিক্ষাদানে সম্পূর্ণ করে তাদের সমাজের বৃহত্তর পরিবেশে মুক্তি দেবে। স্টুডেন্টস উইকের অঙ্গ হিসেবে খাদ্য উৎসব পালিত হলো জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রাজ্য জুড়ে চলছে স্টুডেন্টস উইক। এই কর্মযজ্ঞের মধ্যে খাদ্য উৎসব পালনের কর্মসূচির কথাও বলা হয়েছে। সেই নির্দেশিকা মেনে শনিবার শহরের সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো একদিনের খাদ্য উৎসব। বিদ্যালয়ের ছাত্রীরা চাট, ঝালমুড়ি, পিঠেপুলি সহ নানান খাদ্য সামগ্রী নিয়ে বসে বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা এই খাদ্য উৎসবে সামিল হন এবং আনন্দে মেতে ওঠেন সকলেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর সুদীপ্তা শিকদার জানান, রাজ্য সরকারের নির্দেশে আমরা ছাত্র সপ্তাহের মধ্যে এই খাদ্য উৎসব আজ পালন করছি। ছাত্রীরা নিজেদের বাড়ি থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে নিয়ে এসে এখানে স্টল দিয়েছে। সকলে মিলেই সেখান থেকে কিছু না কিছু চেখে দেখছে এবং স্টলে থাকা ছাত্রীদের উৎসাহ দিচ্ছে। অন্যদিকে খাদ্য উৎসব উদ্বোধন করতে এসে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জি বলেন, এই খাদ্য উৎসব আয়োজন সত্যি এক অভিনব উদ্যোগ। এতে যারা অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও এটা একটা এক্সট্রা ক্যারিকুলাম হিসেবে তাদের উৎসাহ দেবে। মোট 7টি স্টল বসেছে। আমি একটু একটু করে সব কিছু চেখে দেখলাম, খুব ভালো বানিয়েছে ওরা। আমাদের বিদ্যালয়ে খাদ্য উৎসব হচ্ছে, ওখানে আমি কি বানিয়েছো? ক্যারামেল প্যাক। আচ্ছা আচ্ছা, কীভাবে সেটা অন্যদের যারা খাচ্ছে কেমন বলছে? কীভাবে বানানো হয়েছে? প্রথমে চিনিটা মেল্ট করলে ব্রাউন কালারে করতে হবে, তারপরে দুধ দিয়ে জাল করলে, জাল গোড়া করার পর নিজে বানিয়েছো? হ্যাঁ, আচ্ছা, এইবার প্রথম কি বানালে? আগে কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আসলে এটা স্টুডেন্টদের নিয়ে দিদিমণিরা, স্কুলের দিদিমণিরা তারা তাদের উৎসাহ দিয়ে স্টুডেন্টকে দিয়ে এই ফেস্টিভ্যালের ব্যবস্থা করেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল রয়েছে, প্রায় 6-7টা স্টল। তার মধ্যে পিঠা, পায়েস, পুলি সব কিছু রয়েছে। এটা কি হচ্ছে, এটা মেয়েরা যেমন এই জিনিসগুলি বানাবার চেষ্টা করছে বাড়িতে, এবং বাড়িতে এটা পরবর্তী সময় তাদের কাজে লাগবে, বা যদি কোনো তারা পরবর্তী সময় ব্যবসায়িক ভিত্তিতেও চিন্তা করে সেটা তাদের আগামী দিনে কাজে লাগবে, সেটা একটা। আরেকটা হচ্ছে এই একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। টিচাররা সব আছে, বদলিনে এখানে রয়েছেন, অন্যান্য টিচাররা রয়েছেন, ছাত্রীরা এখানে উপস্থিত আছেন। আমরা মিলেমিশে সব ফেস্টিভ্যাল করছি, আমরা খেলাম, কিন্তু এটা একেবারেই শিক্ষণীয় বিষয়, এবং এটা শুধুমাত্র স্কুলের মেয়েদেরকে নিয়ে দিদিমণি এবং মেয়েদের মানে সম্মিলিত প্রয়াসে এটা করা হচ্ছে। জলপাইগুড়িতে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। গর্ভবতী মায়ের সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা মাতৃমায়। পরিবারের অভিযোগ, চিকিৎসক ও নার্সরা দুর্ব্যবহার করেছেন রোগীর পরিজনদের সঙ্গে। প্রতিবাদ করলে উল্টে আরও খারাপ ব্যবহার করা হচ্ছে। মৃতের পরিবার জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। গত মঙ্গলবার ধূপগুড়ি ঝাড়শাল বাড়ির বাসিন্দা, পেশায় গয়েরকাটা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে ধূপগুড়ি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি করানো হয়।
সেখান থেকে বৃহস্পতিবার জলপাইগুড়ি মাতৃমাতে স্থানান্তর করা হয়েছিল। সদ্যজাতের জন্ম হওয়ার আগেই ওই সদ্যজাতের মৃত্যু হয় বলে অভিযোগ। স্বামী আবুল কালাম আজাদ বলেন, ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয় আমার সন্তানের। কোনো পরিষেবা ঠিক নেই, সব কিছুতেই টাকা দিতে হচ্ছে। থানায় ও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানাচ্ছি। এদিকে অপর এক রোগীর পরিজন বলেন, বারবার রোগীর সমস্যার বলার পরও দুর্ব্যবহার করেন নার্সরা। চিকিৎসার ভুলের কারণে মারা গেল সদ্যজাত। মেডিকেল কলেজ সূত্রে খবর, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। কি নাম তোমার? আবুল কালাম আজাদ। আবুল, কি হয়েছে বলো? ধূপগুড়িতে মঙ্গলবার এনেছিলাম, ধূপগুড়ি থেকে এখানে বৃহস্পতিবার রেফার করেছে। এখানে এনেছি বৃহস্পতিবার 4 তারিখ। এখানে ভর্তি করার পরে কালকে ইঞ্জেকশন দেওয়া, কালকে বা পরশু দিন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ব্যথার, নর্মাল ডেলিভারি করবে। আমরা ডাক্তারকে বলছিলাম যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয় তাহলে আপনি সিজার করেন। 4 তারিখে ভর্তি করাইলাম, বৃহস্পতিবার, আজকে হচ্ছে শনিবার, মানে 3 দিন হয়ে গেল। কালকে বাচ্চাটা পেটের ভিতরে মারা গেল। এটা কেন হবে এরকম? আপনারা কি করে জানলেন কালকে মারা গেছে বাচ্চাটা? আমাদের ওখানে যে ডাক্তার আছে প্রকাশ মজুমদার, আমাদের বাড়ির পাশে, আমি নিয়ে গেছিলাম বাচ্চাকে ওখানে, বললো যে এই বাচ্চা কালকে রাতেই মারা গেছে। কালকে রাত 8:30 থেকে আজকে 12টা পর্যন্ত কাতরাইছে, কোনো ডাক্তার যায়নি, কোনো নার্স যায়নি। হাতে চ্যানেল ছিল, ওই চ্যানেলটাও খুলে দেয়নি বা ভালো করে দেয়নি। কি চাইছেন আপনারা? আমি চাচ্ছি যে ডাক্তারের প্রতি কোনো শাস্তি হয়। আমরা রিটার্ন কমপ্লেন করব, থানায় কমপ্লেন করব। আমার সাথে যা হয়েছে কারোর সাথে যে এটা না হয়। আপনার কি হয় যার পেশেন্ট? আমার ওয়াইফ হয়। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। আর উনি কোন স্কুলের টিচার? না, কোনো পরিষেবা ঠিক নেই। অ্যাম্বুলেন্স আনলে অ্যাম্বুলেন্সকে পয়সা দিতে হয় 400-500 করে। এখানে নার্সরা পয়সা নেয় না, মাসিদের পয়সা দিতে হয়। সিজার করলে গ্লাস নিয়ে আসতে হয় 1200, 1300, 1400 টাকা দিয়ে। সব কিছুই দিতে হয় এখানে, সরকারি নাম মাত্র। এইখানে তো দেখেন, এইখানে যত লোক আছে সবার একটা না একটা সমস্যা আছে। সমস্যা কীরকম? যেমন এইখানে সিজার করাচ্ছে এরা, তো বিনামূল্যে সরকারি পরিষেবা। তো এখানে সরকারি পরিষেবা কেউ পাচ্ছে না, বিনামূল্যে কেউ পাচ্ছে না, পয়সা দিতে লাগতেছে। 1 নাম্বার কথা, সিজার করতেছে, একটা বড় স্লিপ দিয়ে দিচ্ছে, এটা কিনে নিয়ে আসো। এবার হ্যান্ড গ্লাভস, ওদের হাতের যে ইচেগুলো আছে, মানে সেলাই করবে সুতা থেকে শুরু করে এডুদের সব কিছুতে কিনে দিতে লাগতেছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ট্রলিতে করে যখন নিয়ে যাচ্ছে পেশেন্টকে, তখন ওখানে পয়সা দিতে লাগতো 200-300 টাকা করে। আজকের ঘটনা, এখানে একটা বাচ্চা মারা গেছে 4 দিন। আমি শুনলাম আর কি, এখানে যেটা 4 দিন আগে ওরা ভর্তি করাইছে। ভর্তি করার পরে ডাক্তারবাবু বলছে না ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, মা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আজকে হঠাৎ করে দেখি বাচ্চা যখন নর্মাল ডেলিভারি করায় মৃত বাচ্চা। আর 4 দিন আগে ভর্তি করাইছে। এখন আশঙ্কাজনক কিছু দেখলে ডাক্তারবাবু একটা ব্যবস্থা নিতেন যে ভাই এখানে হবে না কি কোনো, বা সিজার করতে লাগবে, যে কোনো সেটা বলতো। কিন্তু ওরা বলতেছিল না কি যে ঠিক হয়, এখানে হয়ে যাবে, নর্মালে হবে বলে আজকে মৃত বাচ্চা জন্ম দিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? ডাক্তারের গাফিলতি। তো কি হবে এখানে? ট্রিটমেন্ট গাফিলতি। তো আমার তো দিদি আছে, আমার দিদিকে পরশু দিন ভর্তি করেছিলাম। আকরাম হোসেন, বাড়ি ধূপগুড়ি। প্রতিবার 4 তারিখে এখানে সকালবেলা অ্যাডমিশন করে জলপাইগুড়িতে, ধূপগুড়ি থেকে রেফার করে। তো এখানে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে ডেলিভারি পেশেন্ট। তো তখন অবধিও সুস্থ ছিল। তো ডাক্তারবাবু বলছে যে সময় আছে। তো সময় আছে, ঠিক আছে, আমরা তো সুরক্ষা জায়গাতে রেখেছি। সুরক্ষা জায়গা রাখার পরেও বাচ্চা মারা গেল, এটা ডাক্তারের গাফিলতি ছাড়া কি হবে বলুন? আজকে মারা গেছে তো প্রসব করার পরে মারা গেছে। আর আমরা যখন শিশু ডাক্তারকে দেখাইছিলাম, ডক্টর প্রকাশ মজুমদারকে, আমাদের শালবাড়ির, আমার ভাই হয়, তো বললো দাদা বাচ্চাটা মারা গেছে। যখন বাচ্চাটা মারার কথা বলছে তখন আমি ভেঙে পড়েছি যে ডাক্তার কেন আমাদের সুব্যবস্থা করে দিল না, এখান থেকে কেন রেফার করলো না, কেন আমাদের নার্সিংহোমে দিল না। আমি ডাক্তারের কাছে এটুকুই আবেদন করতেছি। আর যে 10টা মা এখানে আসে সুচিকিৎসা করার জন্য, এবং নার্স যেভাবে ব্যবহার করে, খুব জঘন্যতম ব্যবহার করে, এই ব্যবহার যাতে আর না করে, আর 10টা বোনের সঙ্গে যেন না করে। এই জন্য আমি বলছি যে আমার যে বাচ্চাটা মারা গেল, এটা দায়ী ডাক্তারকে দিতে হবে এবং ডাক্তারকে তার শাস্তি পেতে হবে, এবং এটাই আমি বলছি। আমি অবশ্যই অভিযোগ করব, আমি থানাতে করব, যেখানে যেখানে দরকার। আমি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করব। ডাক্তার যেহেতু বললো যে সময় আছে, সে ডাক্তার কালকেও বলেছে, আজকেও বলেছে যে সময় আছে।
আজকেও বলেছে যে সময় আছে, সময় হওয়ার পরেও আজকেও নর্মালে যখন করেছে বাচ্চাটাকে তখন বাচ্চা মারা গেছে, কিন্তু ডাক্তার টের পেয়েছে যে বাচ্চা কালকে পেটে মারা গেছে। যেহেতু আমরা 4 তারিখে অ্যাডমিশন করেছি, তাহলে ডাক্তার আমাদের কেন আগে বললো না? আমরা এটা ডাক্তার কাছে জবাব চাই। আমার নাম বুলবুল রহমান। আমি তার শ্বশুর। হ্যাঁ শ্বশুর। আমার নাম বুলবুল রহমান। বাড়ি ঝাঁসাল বাড়ি, ঝাঁসাল বাড়ি। আর আমার বৌমা হচ্ছে একজন স্কুল টিচার, গড়কাটা হাই স্কুল টিচার। ঝাঁসাল বাড়ি, থানা হচ্ছে ধূপগুড়ি। এই শীতে 100 জনের হাতে শীতের সামগ্রী তুলে দিল কালীঝোড়ার ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্যরা। যত দিন যাচ্ছে তত ঠান্ডা জাঁকিয়ে পড়ছে ডুয়ার্স জুড়ে। এই ঠান্ডার সময় 100 জনকে শীতের সামগ্রী দিল কালীঝোড়ার একটি ক্লাব। শনিবার ডামডিম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডামডিম এলাকায় 100 জন মানুষকে শীতের সামগ্রী তুলে দেয় কালীঝোড়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্যরা। কালীঝোড়া ফ্রেন্ডশিপ ক্লাবের অন্যতম সদস্য সুখদেব ছেত্রী বলেন, একদিকে নতুন বছর, অন্যদিকে ভালো ঠান্ডা পড়েছে ডুয়ার্স এলাকায়, তাই ক্লাবের পক্ষ থেকে শীতের সামগ্রী পশ্চিম ডামডিমের মানুষদের হাতে তুলে দিলাম। ব্ল্যাঙ্কেট, সোয়েটার, জামা কাপড় ইত্যাদি 100 জনের মধ্যে বিতরণ করলাম। আগামীতে অন্যান্য জায়গাতেও এইভাবে মানুষের পাশে দাঁড়াবো বলে ক্লাবের সদস্যরা জানান। এই ঠান্ডায় জামা কাপড় পেয়ে খুশি পশ্চিম ডামডিমের মানুষরা। नमस्कार भाई। आपको नए साल की बहुत बहुत शुभकामना। तो हम लोग आए हैं कालीझोड़ा से। हम लोग अपना फ्रेंडशिप क्लब है, तो मेरा साथ में दोस्त लोग है, प्रणय जी है, एंड यहाँ पे रंजीत जी एंड अर्पण जी, बाकी और कुछ मेरा फ्रेंड्स भी आने वाले थे, वो कुछ कारण थे वजह से आ नहीं पाया। हम लोग विशेष अभी नया साल में 2024 में ये 9 साल का शुभ आरम्भ जो हो रहा है, इस ये आपका विंटर सेशन में हम लोग कुछ वार्म क्लोथ्स, गर्म का कपड़ा बनाना चाहते थे, जो हम लोग इसीलिए लास्ट में इधर उधर खबर मिला तो ये डामडिम का ये पश्चिम डामडिम में हम लोग कुछ ब्लैंकेट लेके आए, कुछ बच्चा का कपड़ा भी लेके आया, कुछ पेंट वगैरह, ट्रैक शीट वगैरह ये सब लेके आए। सब हम लोग आज डिस्ट्रीब्यूशन कर रहे हैं। अभी कितना जन को दिया है? करीब यहाँ पे लोग 100 जन जैसा मिल रहा है, अभी फैसिलिटी मिल रहा है। आपके नाम? সরি, आपके नाम? मेरा नाम सुखदेव छेत्री। কোন জায়গা এটা? পশ্চিম ডামডিম। কি হইলো আজকে? আজকে ঠান্ডার জন্য লুকা দিল, কম্বল দিল। কম্বল দিল। কেমন লাগলো? ভালো লাগলো। কি মানে আপনার নাম কি? আমার নাম সিংহ রায়। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে জানুয়ারি মাসের 2 থেকে 8 তারিখ ছাত্র সপ্তাহ পালনের তালিকা অনুযায়ী যোগাসন প্রদর্শন ও প্রশিক্ষণ করানো হলো পাহাড়পুর নাছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশে ছাত্র সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে। এরই অংশ হিসেবে আজ পাহাড়পুর নাছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি যোগাসন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। জাতীয় যোগাসন বিশেষজ্ঞ শ্রেয়া ঘোষ ও আলিয়া খাতুন আজ সারাদিনব্যাপী যোগাসনের প্রশিক্ষণ দেন এই স্কুলের ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রসঙ্গত, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে নানা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাছিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে। আপনারা এটা কোথায় এসেছেন আপনারা? নাছিরউদ্দিন হাই স্কুল, পাহাড়পুর নাছিরউদ্দিন হাই স্কুল। কি ছিল আজকে? ওই স্টুডেন্ট উইকের জন্য স্কিল ডেভেলপমেন্টের যোগার একটা পার্ট আমরা আজকে করলাম। কেমন লাগলো? কিন্তু এসে খুবই ভালো লাগলো। আর কোনো বেশ উৎসাহ নিয়ে করলো। ছাত্ররা কি রেসপন্স করলো? হ্যাঁ, সবাই খুব সুন্দর করেছে। আপনি কবে থেকে করেন এমনি? আমার 10 বছর হয়ে গেছে। 10 বছর। 10 বছর। কোনো স্পেশাল কিছুতে? স্পেশাল বলতে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার, প্লাস আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন, রাজ্য চ্যাম্পিয়ন। নাম প্রিয়া ঘোষ। প্রথমবার মানে এরকম ডেমনস্ট্রেশন দিয়ে তো খুবই আনন্দিত আমিও, আর স্টুডেন্টরাও এত সুন্দর রেসপন্স করেছে যে খুবই ভালো লাগছে। নেক্সট টাইম ওরা বললো যে আবার যেন দেখা হয়, তো অবশ্যই দেখা হবে আবার। খুব ভালো। নাম? আলিয়া খাতুন। আমার বাদিকে প্রিয়া ঘোষ। ও খুব ছোট্টবেলা থেকে জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় বিভিন্ন স্কুল মিটে ওকে আমরা পেয়েছি, এবং আমাদের তত্ত্বাবধানে ও জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পর্যন্ত গিয়েছে। এখানে আলিয়া খাতুন ও প্রিয়া ঘোষের ছাত্রী বলতে গেলে, ডিরেক্টলি আমাদের নয়। আলিয়া খাতুনও বিভিন্ন প্রতিযোগিতায় উচ্চ স্তরের পুরস্কার
প্রাপ্তা হয়েছেন। আমি পাহাড়পুর নাসিরউদ্দিন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তো বলা যাবে না, শারীর শিক্ষক। আমরা অনেক দৌড়ঝাঁপ করে ওদের দুজনকে আমরা আমাদের স্কুলে প্রদর্শনীর জন্য নিয়ে এসে প্রদর্শনীটা কেন হচ্ছে? প্রদর্শনীটা বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, আসনের উপকারিতা এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের বিদ্যালয়ে যাতে এটাকে প্রচলন করতে পারি। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো এটা হ্যাঁ, স্কুলের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয়ের ওই স্টুডেন্টস উইক, হ্যাঁ, রাজ্য সরকার নির্দেশিত স্টুডেন্টস উইক আমরা পরিচালনা করছি। সেখানেই ওদেরকে আমরা ইনভাইট করে পেয়েছি। থ্যাংক ইউ। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ফরওয়ার্ড ব্লকের কৃষক নেতা যোগ দিলেন বিজেপিতে। শনিবার জলপাইগুড়িতে জেলা বিজেপির ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে অংশ নিতে জলপাইগুড়ি আসেন রাজ্য বিজেপির সভাপতি তথা লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। এদিনের এই কর্মসূচির মঞ্চেই বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভার জেলা সম্পাদক নিরাপদ বিশ্বাস কর্মী সমর্থকদের নিয়ে বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন। এই প্রসঙ্গে সদ্য বিজেপি দলে আসা নিরাপদ বিশ্বাস বলেন, একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য এবং জাতীয়তাবোধকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করার উদ্দেশ্যেই এই দল পরিবর্তন। আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের একজন কর্মী ছিলাম এবং নির্বাচিত পঞ্চায়েত সদস্য, পুনর্নির্বাচিত খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত সদর ব্লক। আজকে দল পরিবর্তন করলেন? হ্যাঁ, আমি বিজেপির দলে যোগদান করলাম। পরিবর্তনের কারণ? পরিবর্তন বর্তমান একটা বড় ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে মানুষের মুক্তি লড়াই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য মানুষকে সুসংগতভাবে যে মানে জীবনযাপনের যে অধিকার গ্রহণ হচ্ছে সেগুলোকে প্রতিহত করতে সকলের ঐক্যবদ্ধ আহ্বান এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। সেই দলে থেকে সম্ভব হচ্ছিল না? না না না, সেই দলের থেকে সম্ভব না। শক্তি ক্ষয় হয়েছে এখন? হ্যাঁ। আশা করি মানুষের ঐক্যবদ্ধ যে একটা মনোবৃত্তি তৈরি হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেই বিরোধিতা করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। এই লড়াইকে আশা করি আগামী দিনে একটা ফলপ্রসূ পর্যায়ে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে। আপনার সাথে কতজন যুক্ত হলেন আজকে? আমার সঙ্গে আমার সংসদ এলাকার আমার যে ফরওয়ার্ড ব্লকের যে সমস্ত কর্মী সকলেই। কোন দলে? ফরওয়ার্ড ব্লক। সবাই ফরওয়ার্ড ব্লকে? হ্যাঁ। আপনার আরেকবার নাম বলেন? নিরাপদ বিশ্বাস। কোন জায়গা? এটা হচ্ছে সদর ব্লক, খারিজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত। কোন দায়িত্বে ছিলেন? আমি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের
কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভার জেলা সম্পাদক। তালমা গোয়ালপাড়া এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রাজীব শর্মা, বয়স 23। জানা গিয়েছে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ছাটকামাতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার রাতে বেলাগোবা গ্রাম পঞ্চায়েতের তালমা গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে বেলাগোবা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, রাজীব রাজগঞ্জের ফকিরডিবে একটি গ্যারেজ চালাত। শুক্রবার রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কোনো একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। বলেন কি দেখলেন? আমি তো আসে দেখলাম ভাইটা মারা গেছে, এটুকুই দেখলাম খালি। মানে বাড়ি কোথায়? পরিবারে ওর বাড়ি হচ্ছে সাতকামাতে। পরিবারের ওর বাবা আছে, মা আছে, আর একটা দাদা আছে, আর একটা বৌদি আছে। বিয়ে করেনি এখনো? না, বিয়ে করেনি এখন। কি করতো পেশায়? ওর নিজের গ্যারেজ আছে, ও গ্যারেজে কাজ করে। কোথায় গ্যারেজটা? গ্যারেজটা হচ্ছে কালোবাড়ি ফকিরডি মোড়ে। মানে কি জানা যাচ্ছে কিভাবে হলো এমন? জানা তো যাচ্ছে বলে সবাই বলতেছে অ্যাক্সিডেন্ট করছে নিজেই, না বড় গাড়ি বলে মারিয়ে দিচ্ছে নাকি, এরকম মানে শোনা যাচ্ছে। এখন তো নিজের চোখে দেখা যায়নি, শোনা যাচ্ছে গাড়ি মারিয়ে দিচ্ছে। ওনার বডির উপরে কোনো মানে চিহ্ন পাওয়া গেছে? কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু গাড়ি হয়তো মারিয়ে দিচ্ছে, মানে সাইড দিয়ে লাগাই দিচ্ছে, ও মানে উল্টে পড়ে গেছে। মানে গাড়িও ঠিক আছে, ওই বডিও ঠিক আছে? বডিও ঠিক আছে। ওর পকেটে টাকা ছিল কিন্তু টাকা বলে নেই, মানে বলে রাস্তায় পড়ে আছে। আপনার নাম? আমার নাম তপন শর্মা। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সাতকামাতি। জলপাইগুড়ি পুলিশ বড় সাফল্য পেল। সাদা পোশাকের পুলিশ উদ্ধার করল চুরি যাওয়া সরকারি সম্পত্তি। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে 20 থেকে 25টি পিচ ভর্তি ড্রাম উদ্ধার করল সাদা পোশাকের পুলিশ। শনিবার এই অভিযান চালানো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সাদা পোশাকের পুলিশ এই অভিযান সফল করে। এই ঘটনার জন্য 2 জন চোরকেও আটক করে সাদা পোশাকের পুলিশ বলে জানা গিয়েছে। বারবার বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থানে। তবে এই সাফল্য অর্জন অনেকটাই সাধারণ মানুষকে রেহাই দিল বলে শহরবাসী মনে করছে। কাদোবাড়ি হাটে রেলের স্টপেজের দাবিতে স্টেশন মাস্টারকে স্মারকলিপি দিল কাদোবাড়ি হাট নাগরিক কমিটি। কাদোবাড়ি হাটে স্টপেজের দাবিতে কাদোবাড়ি হাট রেলঘুমটি নাগরিক কমিটির উদ্যোগে শনিবার একটি স্মারকলিপি প্রদান করা হয় স্টেশন মাস্টারের কাছে। তাদের দাবি, এর আগে কাদোবাড়ি হাটে বিভিন্ন ট্রেন চলাচল করলেও ওটা স্টপেজ ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে তা বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে কয়েক হাজার মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছেন। কারণ এই স্টপেজ না থেকে অনেক মানুষকেই বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয় সাইকেল অথবা অন্য কিছু নিয়ে। তাই বাধ্য হয়ে আজকে স্টেশন মাস্টারের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন, যাতে আগামীতে কাদোবাড়ি হাটে ট্রেন স্টপেজ দেয়। কোথা থেকে এসেছেন এবং কি দাবিতে? কোথায়? আমরা কাদোবাড়ি রেলঘুমটি নাগরিক কমিটির পক্ষ থেকে আসছি। আমাদের মেন দাবি হলো, আমাদের যে কাদোবাড়ি রেলঘুমটি 1987 সাল থেকে ছিল, 1987 সাল থেকে 2000 সাল পর্যন্ত ওখানে ট্রেন দাঁড়াতো এবং রেলের কাগজপত্রের নিরিখে রেল কাদোবাড়ি হাট রেল স্টেশন, অর্থাৎ যেটা আদরপাড়ায় যেটা অবস্থা, সেটাকে স্যাংশন করেছিল। কিন্তু 2020 থেকে 2021 সালে করোনা পিরিয়ডে ট্রেন পুরোপুরি বন্ধ ছিল। 2020 থেকে 21 সালের পরবর্তী পর্যায়ে ট্রেন খোলার পর কোনো লোকাল ট্রেনে আর কাদোবাড়ি রেলঘুমটিতে দাঁড়াতো না। কাদোবাড়ি রেলঘুমটির অবস্থানটা এমন একটা অবস্থান যেটা জলপাইগুড়ি থেকে 9-10 কিলোমিটার এবং হলদিবাড়ি থেকে 14-15 কিলোমিটার। কাদোবাড়ি রেলঘুমটির অবস্থানটা এমন যেখানে মেন রোড আশপাশে নেই। সেখানকার মানুষ জলপাইগুড়ি আসে 9 কিলোমিটার সাইকেলে, কেউ পায়ে হেঁটে। হলদিবাড়িতেও সেম একইভাবে, কেউ টোটোতে যায়। আমাদের মানে কমিউনিকেশন স্কিল এত খারাপ যা বলার মতো না, যে কারণে ওখানে রেলঘুমটিটাই আমাদের একমাত্র অবলম্বন ছিল। কিন্তু করোনা পিরিয়ডের পরবর্তী সময় অজানা কোনো এক কারণে লোকাল ট্রেন দাঁড়ানো ওখানে বন্ধ করে দেয়। সে কারণেই আমরা আজকে এখানে জলপাইগুড়ি রেল স্টেশনে রেল যে প্রবন্ধক রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে, ওনার সঙ্গে আমরা ডেপুটেশন আকারে স্মারকলিপি প্রদান করলাম। এবং এটা শুধু আজকে হলো, এর আগে ওখানে আমাদের কাদোবাড়ি রেলঘুমটিতে ডিআরএম সাহেব আসছিলেন, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকেশন ভিজিট করেছিলেন, কিন্তু 1.5 বছর প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো কাজ হয়নি।
কলেজের পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে নিজস্ব প্রতিভাকে তুলে ধরতে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে মাল কলেজে। মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয়েছে স্টুডেন্টস উইক। চলবে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। কলেজের পড়াশোনার পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্য থেকে তাদের নিজস্ব প্রতিভাকে তুলে ধরার উদ্দেশ্যেই স্টুডেন্টস উইক সপ্তাহ পালন বলে মত কলেজ কর্তৃপক্ষের। মূলত কলেজের তরফে আবৃত্তি, সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা, সংবাদ পাঠ, কুইজ, ড্রয়িং সহ একাধিক বিষয়কে সামনে রেখে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছে। ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে এবং তাদের প্রতিভাকে তুলে ধরছে। এরই পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে তাদের বাড়তি কারিকুলামকেও প্রাধান্য দিয়ে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ তুলে ধরা হয়েছে। শুধুমাত্র ট্র্যাডিশনাল পড়াশোনার মধ্যেই নিজেকে আটকে রাখা নয়, তার পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিও চর্চা করে নিজেকে কিভাবে তৈরি করে নিতে হবে সেই বিষয়ক বিভিন্ন তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত কলেজের বাংলা বিভাগের অধ্যাপক চন্দন খাঁ জানালেন, শুধু পড়াশোনার মধ্যেই নিজেকে আটকে রেখে নয়, বর্তমান সময়কালের আঙ্গিকে দাঁড়িয়ে সমস্ত বিষয়ে নিজেকে পারদর্শী করে তুলতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস উইক কর্মসূচি নেওয়া হয়েছে। স্টুডেন্টস উইক পালনকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। এদিন প্রেজেন্টেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মোটিভেশন বৃদ্ধির লক্ষ্যে দুটো সেমিনারের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক ঋতব্রত ব্যানার্জি এবং কলেজের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে সঙ্গীত পরিচালক সোহম দাস। স্টুডেন্টস উইক কর্মসূচিতে কলেজের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আগামী 8ই জানুয়ারি সফলদের পুরস্কৃত করা হবে। আমরা যেটা ভেবেছি যে ছাত্রছাত্রীদের পড়াশোনার বাইরেও আরো অনেক কিছু শিখতে হবে আজকের দিনে শুধু পড়াশোনা করে তার কেরিয়ার সে তৈরি করতে পারবে না। পড়াশোনার পাশাপাশি তাকে স্মার্ট হতে হবে, তাকে কথা বলা শিখতে হবে, তাকে দাঁড়ানো শিখতে হবে, সে কিভাবে ইন্টারভিউ ফেস করবে, সেই সমস্ত বিষয়গুলির জন্যে আবৃত্তি শেখা জরুরি, নাটক শেখা জরুরি, ভালো বক্তৃতা দিতে শেখা জরুরি। কুইজ কন্টেস্টটা রাখা হয়েছে এই কারণে যাতে তার সার্বিক একটা জ্ঞান তৈরি হয় এবং সেখান থেকে সে নিজেকে যখন এই কলেজে 4 বছর পর সে পার করে অন্য কোথাও যাবে তখন যেন সে মোটামুটি নিজেকে একটা তৈরি করে অন্য কোথাও যায়, যাতে এই প্ল্যাটফর্ম থেকেই সে অনেকটা পরিণত হলে বাকি প্ল্যাটফর্মে যখন সে যাবে, সে MBA করুক, MA করুক বা সাংবাদিকতার ডিগ্রি নিক, যাই করুক, সে এখান থেকে যে শিক্ষাটা আজকের এই কেরিয়ার কাউন্সেলিং থেকে পাবে বা আজকের এই স্টুডেন্টস উইকের অনুষ্ঠান থেকে পাবে সেটা তার কাজে লাগবে। আর আমরা চাইছি ছাত্রদের ভিতরে অনেক প্রতিভা আছে, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, কালচারাল দিক থেকে হোক, সেই প্রতিভাগুলোকে বের করে আনাই আমাদের উদ্দেশ্য। সিএবি পরিচালিত আন্ডার 18 গার্লস ক্রিকেটে চন্দননগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বর্ধমান। সিএবি পরিচালিত আন্ডার 18 গার্লস ক্রিকেট টুর্নামেন্ট জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন চলছিল এই খেলা। জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাব ময়দানে ডিএসএ পরিচালিত এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। আজ ছিল শেষ পর্যায়ের খেলা, যা দেখতে রীতিমতো ভিড় জমেছিল মাঠে। 3টি জায়গা থেকে মহিলা ক্রিকেট খেলোয়াড়েরা এখানে অংশগ্রহণ করেছে, চন্দননগর, বর্ধমান ও মানভূম, যার মধ্যে আজ চন্দননগর ও বর্ধমানের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বর্ধমান চন্দননগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ওদলাবাড়ি নৈশ ফুটবলে ফাইনালে উঠল ইউনাইটেড এফসি দার্জিলিং। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় রীনা ঘোষ মেমোরিয়াল উইনার্স, পরশুরাম আগরওয়াল মেমোরিয়াল রানার্স আপ এবং সুদাম মণ্ডল মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফির নৈশ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শুক্রবার রাতে বিধানপল্লী ময়দানে সিকিম পুলিশ ও ইউনাইটেড এফসি দার্জিলিং মুখোমুখি হয়েছিল। উত্তেজনায় ভরা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। এই অর্ধের 28 মিনিটে ওদলাবাড়ির ঘরের ছেলে সত্যম শর্মার দুর্দান্ত গোলে দার্জিলিং 1-0 গোলে এগিয়ে যায়। 7 মিনিট পর দ্বিতীয়ার্ধের 35 মিনিটে আরও একটি গোল করে ইউনাইটেড এফসি দার্জিলিংকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন ফ্র্যাঙ্কো। যদিও ম্যাচের অন্তিম লগ্নে সিকিম পুলিশের হয়ে ব্যবধান কমিয়ে
2-1 করেন নিমা শেরপা। এরপর অতিরিক্ত সময়ে সিকিমের মুহুর্মুহু আক্রমণ দার্জিলিংয়ের ডিফেন্সে আছড়ে পড়লেও আর খেলায় সমতা ফেরাতে পারেনি সিকিম পুলিশ। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইউনাইটেড এফসির দার্জিলিংয়ের সত্যম শর্মা। শনিবার রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব রংপুর বাংলাদেশ ও অ্যাডামাস ইউনাইটেড কলকাতা। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বর্তমানে বাজারে কমলা ভেবে কিন্ন নিয়ে যাচ্ছেন বহু মানুষ। শীতকালীন ফলমূলের ভরপুর বাজার। বিভিন্ন প্রকারের আপেল, কুল, জলপাই এবং কমলা সহ নানা রকমের ফলমূলে ছেয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরের বাজারগুলো। তবে এখানে একটা টুইস্ট আছে। বাজারে কমলার চেয়ে কিন্ন কমলায় বেশি ভরে গিয়েছে। আর কমলার নামে কিন্ন কমলা কিনে প্রতারিত হচ্ছেন মানুষ বলে দাবি করছেন দিনবাজারের ফল ব্যবসায়ীদের একাংশ। কমলা আর কিন্ন কমলার পার্থক্য কোথায়? বাজারের দোকানিরা বলছেন কমলার খোসা সহজে ছাড়ানো সহজ, কমলার রঙও একটু ভিন্ন রকমের আর দেখতে একটু ফোলা। অন্যদিকে কিন্ন কমলার খোসা একেবারে মসৃণ, রঙটাও চকচকে, হাত দিয়ে খোসা ছাড়ানো একটু কঠিন, কিন্তু পাশাপাশি রাখলে চেনা বেশ মুশকিল বলেও দাবি ফল ব্যবসায়ীদের। আর এই সুযোগেই মানুষকে ঠকিয়ে অনেক ব্যবসায়ী কিন্ন কমলা বিক্রি করছেন বলে অভিযোগ। এক ব্যবসায়ী বলছেন বাজারের বাইরে অনেকেই কমলার নামে পাঞ্জাব থেকে আসা কিন্ন বিক্রি করছেন। দেখতে এগুলো কমলার মতোই, কিন্তু কমলা নয়, স্বাদেরও ফারাক রয়েছে। কিন্ন টক হয় এবং দামেও কম। যেখানে কমলা ধরুন 50 টাকায় 5টা পাওয়া যায়, সেখানে কিন্ন 50 টাকায় 12 থেকে 15টা বিক্রি হয়। অনেকে সেগুলোকেই কমলা ভেবে কিনছে, আবার কেউ জানে সেগুলো কিন্ন, তাও দাম কম বলে সেটাই কিনছেন। এতে আমাদের মতো স্থায়ী ব্যবসায়ীদের বেশ লোকসান হচ্ছে। বাজারে ফল কিনতে এসে এক ক্রেতা বলেন, আমি দেখছি বাইরেও কমলা বিক্রি করছেন অনেকে, কিন্তু ওগুলো কমলা নয়, কিন্ন। একবার নিয়ে ঠকেছি, আর নেব না। একটু দাম দিয়ে ভালো দার্জিলিং কমলা খাওয়া ঢের ভালো। দার্জিলিং এমনকি ভুটানের কমলার স্বাদই আলাদা, কিন্তু কিন্ন খেতে একেবারেই ভালো নয়। যারা বিক্রি করছেন এই কিন্ন, তারা কমলা বলে বিক্রি করাটা ঠিক নয়। বিভ্রান্ত হয়ে মানুষ ভুল জিনিস কিনছেন। বাজারের বাইরে এক ক্ষুদ্র বিক্রেতা বলেন, বাজারের ভেতরে বড় ব্যবসায়ীরা আমাদের নামে অপবাদ দিচ্ছেন। আমিও কমলাই বিক্রি করেছি, লাভ কম রেখে বিক্রি করছি, তাই বেশি পরিমাণে দিচ্ছি। কেউ হয়তো কমলার সাথে কিন্ন বিক্রি করছে, সেটা এখানে বলা সম্ভব নয়। আমি ভুটান কমলা বিক্রি করছি। কমলা না কিনু বিক্রি করছেন আপনারা? আপনি পারলে কিনু চিনে না লোক দাদা, কিনু আর কমলা মধ্যে কি তফাৎ লোক চিনে না। একলাতে ফ্লেভার পাবা, এইটা আপনি ছুললেই সেন্টটা পাবেন, উপরে মাংসটা পাবেন না, সাদাটা কমলাটা। তারা বলছে এত কম দামে দিতে পারেন না, যেহেতু কেনু বলে দিতে পারছে। কমলা সবাই চিনেই না দাদা, চিনতো তাহলে এই পরিস্থিতি হইতো না। বলতেছে ওখানে 15টা দিচ্ছে, 20টা দিচ্ছে, ওটা পাঞ্জাবের কেনু, ওটা কমলা না। না নাগপুর না পাঞ্জাবের ওটা কেনু, এটা 10টা 15টা দিচ্ছে, ওটা কেনু, ওটা কমলা না। এইটা হলো ভুটানের কমলা, লিখে দিব আমি। এই ভুটানের চালান চাই, চালানও দিয়ে দিতে পারি, যদি বিশ্বাস লোকের না হয়। কি করে খাইলে চিনি মতো মিষ্টি, আপনি একটু টেস্ট করতে পারেন। আপনি নিজে খাই দেখেন, তারপরে আপনি বলবেন যে না ভালো না মন্দ। আর কমলাটা দেখেন, কমলা খুললেই বোঝা যায় যে কোন কমলা কোথায়কার। তারা কি মিথ্যা বলছে? হ্যাঁ মিথ্যেই বলছে তো। ওরা তো নিজে, ওরা বেচেছে 4টা 100 টাকা, আমরা বেচি 10টা 100 টাকা, 50 টাকা, 10টা 50, 5 টাকা পিস ভুটানে কমলা। ওরা বেচে 5টা 100 টাকা, তোরা তো বলবেই, ওরা তো লুটে খাচ্ছে।
এটা সত্যি কথা যেটা। আর আমাদেরকে বলে খালি কেনই বেচে আর লোকও চিনে না দাদা, লোক চিনে না, যেটা ওরা বুঝে ওইটা সত্যি। ওদের দোকান আছে সত্যি বলবে, আমরা ফুটপাটে কথা বলবো, এইটাই হলো কথা। আর আপনারা কি মনে করছেন নিজেরা ক্রেতা হিসেবে? ওগুলো আমি আজ পর্যন্ত কিনি নাই একটাও। এই যে এখানেই আসি, আরেকটা দোকান আছে, ওরা যা দেয় নিয়ে যাই। বাইরেগুলো মনে কি কিনু মনে হয়? হ্যাঁ, ও বাইরেগুলো যে ঠেলায় বসছে এগুলো একটাও ভালো হয়। একটা বেদানা বেচে 10 টাকা লাভ হয়। আর খেয়েছেন এর আগে? না, নেই নিয়ে বুঝলেন কি করে? ওটা দেখলে বোঝা যায়। এর আগে দেখছি আমি যে ওগুলো ঠিক কমলারই পাওয়া যায়, অনেকগুলো চোখলা ছোলা যায় না দেখবেন। আর এগুলো স্বাদ কেমন? আছে কমলার তো দাম কম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা বলছে এটা কমলা। হ্যাঁ, তা আপনারা তো দোকানদার, অনেকদিন থেকে ব্যবসা করেন, কি বলবেন? না, বাইরে যেটা বলেন মৌসুমি 80 টাকা, বাইরে যেটা বিক্রি হচ্ছে সেটা তো কমলা না, সেটা কিন্নু বলো এটাকে, পাঞ্জাবের কিন্নু বলো এটাকে। তারা বলছে দার্জিলিং। না, অরিজিনাল দার্জিলিংয়ের দাম বেশি থাকে, কম থাকে না, মোটামুটি একটা দাম থাকে। আর কিন্নুর দাম তো সস্তা একদম। তারা কমলাই বলছে। হ্যাঁ, না এটা বলো কি এলো, ওটা কিন্নু, ওটা কমলা না, ওইটা তাহলে মিথ্যা বলছে। তাহলে আপনাদের কি ব্যবসা ডাউন খাচ্ছে না? হ্যাঁ, আপনাদের ব্যবসা ডাউন খাচ্ছে। হ্যাঁ, ওই কমলা বেরোনোতে আমাদের কম ব্যবসা একটু ডাউন খাচ্ছে। ওই কমলা বেরোনোতে আমাদের ব্যবসা, এই অরিজিনাল কমলা লোকে চিনছে না। অরিজিনাল কমলার দাম কত? অরিজিনাল কমলা ধরুন মিনিমাম রেট 10 টাকা পিস, মিনিমাম রেট যেটা ওটা 10 টাকা পিস, আর বড়গুলো 15 টাকা পিস। আর ওরা একদম বড়গুলো 15 টাকা, 4-5 টাকা। হ্যাঁ, ওরা 4-5 টাকা বিক্রি করছে। হ্যাঁ, 4-5 টাকা বিক্রি করছে ওরা। মানুষ বুঝছে না স্বাদ। হ্যাঁ, স্বাদ খেয়ে বুঝছে কেউ, কারো পয়সা হয়তো। হ্যাঁ, না, অনেকে বাচ্চা গরিব মানুষ নিতে পারে না, বাচ্চারা তো নিতে হয় বাধ্য হয়ে, 5 টাকা করে 4 টাকা করে নিতে হয়। গরিব মানুষ নিতে পারে না, কি করবে? দার্জিলিং কমলা নিতে পারে না, 10 টাকা পিস নিতে পারে না, ওই জন্য তারা 5 টাকা পিস, 4 টাকা পিস, 3 টাকা পিস কিনে খাচ্ছে। এখনো আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শনিবার জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রদত্ত বক্তব্যে রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির মাতৃমায়, উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.